স্যার আমি এই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওনার নাম শিপ্রা। উনি একজন হাউসওয়াইফ ছিলেন। স্যার পরেশ তো তাও একজন অপরাধী, ওর অনেক শত্রু থাকতে পারে, কিন্তু এর কার সাথে কি শত্রুতা থাকবে? কারণ তো অনেক কিছু হতে পারে পুরবী, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ব্যাপার কমন, এদের দুজনের ব্রেনেই একই কেমিক্যাল পাওয়া গেছে। তো ওদের দুজনের শত্রুও এক হতে পারে। কিরণের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিরণ শিপ্রার হাজবেন্ড ছিল, ও আর 2 বছর আগেই মারা গিয়েছেন। স্যার কিরণ শিপ্রাকে বেশ মারধর করতো। কোনো না কোনো বিষয় তো আছে পরেশ আর শিপ্রার মধ্যে, কোনো কমন ব্যাপার, যার জন্য এরা দুজনেও সেই খুনির টার্গেটে চলে গেছে। কি হতে পারে সেই কমন ব্যাপার? কি হতে পারে? স্যার আমি পরেশের প্রতিবেশী হিসেবে 5 বছর ধরে আছি। স্যার অদ্ভুত ব্যাপার স্যার, না আমি ওকে কখনো দেখেছি আর না কখনো পরিচয় হয়েছে। আর কেউ নেই ফ্যামিলিতে ওর? স্যার ওর বাবা ছিলেন, যার মৃত্যু তখন হয়েছিল যখন জেলে ছিল। আর কেউ নেই স্যার। স্যার শিপ্রার হাজবেন্ড খুব স্ট্রিক্ট ছিল। ওর সঙ্গে কথা বলা তো দূরস্থ, দেখা অবধি করতে দিত না। ইনফ্যাক্ট ও তো ওকে খুব মারধরও করতো। স্যার ওর হাজবেন্ডের ডেথের পর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে দেখা করার, কিন্তু ও কোনোভাবে ইন্টারেস্ট দেখায়নি। আচ্ছা, ওনার কি কোনো কোনো কাছের বন্ধু বা কোনো আত্মীয় ছিল না? স্যার আমার কিন্তু মনে হয় না কেউ ছিল। আচ্ছা, শিপ্রা আর পরেশ দুজনের জীবনে একটা বিষয় কমন ছিল, দুজনেই জীবনে একা ছিল, না কোনো বন্ধু না কোনো আত্মীয়। স্যার ওই দুজনের মধ্যে একটা জিনিস কমন। কি? স্যার আমি পরেশ আর শিপ্রার কম্পিউটার চেক করেছি, তো ওদের কম্পিউটার হিস্ট্রি থেকে জানা গেছে দুজনেই অনলাইন সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছিল। আচ্ছা, অনলাইন সাপোর্ট গ্রুপ, তার মানে? স্যার এই গ্রুপটা অ্যাকচুয়ালি ডিপ্রেশন, লোনলিনেস, ড্রাগ অ্যাডিকশন আর মাদকাসক্ত হয়ে থাকে তাদের কাউন্সেলিং করে আর তাদের সাহায্য করে। স্যার এই শিপ্রা 2 সপ্তাহ আগে একটা গ্রুপে জয়েন করেছিল যারা বিবাহিত জীবনে কোনো সমস্যা হলে সাহায্য করে। আর পরেশ নিজের একাকিত্ব কাটানোর জন্য আগের মাসে এরকম গ্রুপে জয়েন করেছে। অদ্ভুত কোইন্সিডেন্স তো। দুজনেই একই অনলাইন গ্রুপ জয়েন করে আর দুজনের একই রকম সমস্যা হয়। জানতে পারলে কিছু এই গ্রুপের ব্যাপারে? স্যার আমাদের সাইবার এক্সপার্ট রাজ এই গ্রুপগুলোকে ট্রেস করার চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি কিছু জেনে যাব। স্যার হ্যাঁ স্যার শিপ্রার খুন এই লোকটাই করেছে স্যার। যে সময় খুন হয়েছিল সেই সময় যত লোক উপস্থিত ছিল তাদের মধ্যে এই খুব অদ্ভুত ছিল। স্যার যেই সময় অভিজিৎ স্যার আর পূরবী সুপার মার্কেট গেছিল ঠিক সেই সময় এই লোকটা ওখানে যায় আর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়, আর যখন শিপ্রা মারা যায় তখন ওখান থেকে পালিয়ে যায়। ফেডরিকা, একটা কাজ করো, আমাদের ডেটাবেস চেক করো, হয়তো এর বিষয়ে কিছু জানা যাবে, কোনো লিড পাওয়া যাবে। তার মানে স্যার এই খুনি সুপারমার্কেটে কিছু কিনতে যায়নি, কিন্তু শিপ্রাকে মারার জন্য গেছিল। হ্যাঁ রাজ, ওকে ঠিক আছে, তুমি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। স্যার সাইবার এক্সপার্ট রাজ ফোন করেছিল, ওর কথা অনুযায়ী 2টো গ্রুপ একই আইপি অ্যাড্রেস থেকে বানানো হয়েছে। ও, একই কম্পিউটার থেকে? হ্যাঁ স্যার। আইপির অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, আন্ধারেতে একটা প্রিন্টিং শপ আছে, এই গ্রুপগুলো ওখান থেকেই করা হয়েছে। ব্যাস, তাহলে অভিজিৎ তুমি আর পূরবী ওখানে যাও আর দেখো কে আছে এসবের পিছনে আর ওর কি কানেকশন আছে। স্যার, দয়া, কি ভাবছো? না স্যার, মানে পঙ্কজ তো বলল যে ওই লোকটা শিপ্রাকে মারার জন্যই এসেছিল। তাহলে ও জানলো কি করে স্যার যে শিপ্রা ওই সুপারমার্কেটে আছে আর লোকেদের ওপর হামলা করছে? ও শিপ্রাকে ফলো করছিল হয়তো। যদি ফলোই করে থাকে তাহলে অভিজিৎ আর পূরবীর ওখানে ওই সুপারমার্কেটে পৌঁছানোর আগেই ওকে মেরে চলে যেত, পরে ওকে মারতো না। অভিজিতের সুপারমার্কেটে পৌঁছতে 20 মিনিট সময় লেগেছে আর খুনিরও ওখানে পৌঁছতে একই সময় লেগেছে। তার মানে হলো এই দুজনকেই খবর একই সময়ে পৌঁছানো হয়েছে।
আচ্ছা স্যার, এটা নয় তো যে ইনফরমেশন খুনির কাছে আমাদের এখান থেকেই গেছে? আমাদের এখান থেকে ইনফরমেশন? হ্যাঁ, হতে পারে। দয়া, এটা আবার হয়নি তো যে যখন আমরা পরেশকে হসপিটালে দেখতে গিয়েছিলাম তখন খুনি ওখানে ছিল আর আমাদের কথা শুনতে পেয়েছে? তাহলে খুনি হসপিটালে করছিল কি? দয়া, পরেশ খুনির হাত থেকে প্রথমে তো বেঁচে গেছে। হতে পারে খুনি নিজের অসম্পূর্ণ কাজ করার জন্য হসপিটালে যেতে পারে, পরেশকে শেষ করে দিতে চেয়েছে ও, সেই জন্য। ডক্টর, আপনি কি এই লোকটাকে দেখেছেন? না। দাদা, এই লোকটাকে একটু দেখুন। এই হসপিটালে একে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একে তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ওই যে ওখানে, ওখানে ওয়েটিং রুমে। এখানে কেউ এসেছিল নাকি? না স্যার, এখানে কেউ আসেনি। ঠিক আছে। হ্যাঁ দয়া, স্যার, পরেশ তো ঠিক আছে, কিন্তু ওই খুনিকে এখনো দেখা যায়নি। কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে দয়া, সঠিক সময়ের অপেক্ষা করছে। স্যার, হ্যাঁ, ওয়েটিং রুমে চেক করেছি স্যার, ওখানে কেউ নেই। ও তো এখানেই আছে, কিন্তু কোথায়? কোথায় লুকিয়ে বসে আছে? এই, দাঁড়া! এই, সরে যাও। কোথায় পালাবি? দাঁড়া! এই, দাঁড়া! মাই গড! হ্যাঁ ভাই, কি পেলে? স্যার, এই দুটো সাইট ডিলিট করে দেওয়া হয়েছে। এগুলো আর অপারেশনাল নেই। মানে অপরাধী প্রমাণ লোপাট করে দিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি আপনাকে বলতে পারি। কি? এটা দেখুন স্যার, এই আইপি অ্যাড্রেস থেকে, এই কম্পিউটার থেকে সেই একই রকমের আরও 6টা অনলাইন সাপোর্ট গ্রুপ তৈরি করা হয়েছে। তো লোকেদের ফাঁসানোর জন্য এরকম অনেক গ্রুপ বানানো হয়েছে? হ্যাঁ স্যার, আর স্যার গ্রুপ ডিটেলসগুলো আমি চেক করে নিচ্ছি। মানে স্যার, পরেশ আর শিপ্রা ছাড়া আরও অনেক মানুষ আছে যাদেরকে এরা ফাঁসিয়েছে। কিন্তু স্যার, উদ্দেশ্য কি হবে এই ধরনের সাইট বানিয়ে মানুষকে টার্গেট করার? ওই কেমিক্যাল রিলেটেড কিছু হবে। আচ্ছা, রেজিস্টারে কিছু পেলে তুমি? হ্যাঁ স্যার, গত 3 মাসে 85 জন এই কম্পিউটার ব্যবহার করেছে। সবার ডিটেলস চেক করতে হবে। ঠিক আছে। স্যার, এটা দেখুন, 6টার মধ্যে 5টা গ্রুপ ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো একটা সাপোর্ট গ্রুপ অ্যাক্টিভ রয়েছে আর এখনো ওটা অপারেটেড হচ্ছে। এনহ্যান্সিং দ্য লাইফ অফ লোনলি পিপল, মানে এটা পরিষ্কার। গ্রুপ বানানো হয়, একাকিত্বে থাকা লোকেদের ফাঁসানো হয়, আর গ্রুপটাও ডিলিট। তাহলে ওরা আরো একটা শিকার খুঁজছে। একটা কাজ করা যাক পুরো। কিছু জানতে পারলে এই লোকটা সম্পর্কে? এখনো পর্যন্ত কিছু না। ওয়ালেট ছাড়া এর কাছে আর কিচ্ছু পাওয়া যায়নি, মোবাইল ফোনও নয়। তার মানে আমাদের কাছে কোনো প্রমাণ নেই? না দয়া, যতটা সোজা ভাবছো ততটা নয়। অনেক বড় ষড়যন্ত্র আছে এর পেছনে, অনেকগুলো লোক এতে ইনভলভ আছে। এ তো স্যার এই খেলার বোরে মনে হচ্ছে, তাও ভাড়া করা। আর এই কেসের মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরছে, নতুন শিকারের খোঁজে ঘুরছে। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে স্যার একে। এসব পঙ্কজ, সাবধানে, আস্তে আস্তে। এসব কি শালুকে? কেন? স্যার, আপনি এ কি খেলা খেলছেন পঙ্কজের সঙ্গে? না না, এটা কোনো খেলা নয়। আমি প্রথমেই বলেছিলাম না, এই কেসটা খুবই জটিল, খুবই কমপ্লিকেটেড। মনে আছে তো? আমি বলেছিলাম যে পরেশের আর ওই মহিলার মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পাওয়া গেছে। হ্যাঁ, আমি ওই কেমিক্যালটাকে টেস্ট করে দেখেছি আর সেটা পঙ্কজের শরীরে ইনজেক্ট করে দিয়েছি। হোয়াট? আরে তুই পাগল হয়ে গেছো শালুকে? ওর যদি কিছু হয়ে যায়? আরে কিচ্ছু হবে না ভাই, বিলিভ মি, আমি পাগল নাকি?
পঙ্কজ, এবার চোখটা খোলো, দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। এটা তো ফ্রেডি স্যার। গ্রেট, এটা ফ্রেডি স্যার তো? এবার এদিকে দেখো পঙ্কজ, এখানে কে দাঁড়িয়ে আছে? এটা কি করে হতে পারে? হ্যাঁ, এটাও ফ্রেডি স্যার, এখানেও ফ্রেডি স্যার। তার মানে শালুকে পরেশ আর শিপ্রার সঙ্গেও এরকমই হয়েছে। স্যার বন্ধ করো, এতগুলো ফ্রেডি স্যার। পটিটা লাগিয়ে নাও, ভালো করে চোখটা বেঁধে নাও। দেখলে তো, এটাকেই ফেবলিক সিমটম বলে। এই সিমটমে মানুষের একই চেহারা সব জায়গায় সে দেখতে পায়। সেই মানুষটার চেহারা যাকে হয়তো সে সবচেয়ে বেশি ঘৃণা করে, অথবা যাকে সে সবচেয়ে ভয় পায়। পঙ্কজ, তুই আমার উপরে এত রেগে আছিস ভাই? আরে স্যার, আপনার ওপর রাগ কেন করতে যাব? আপনাকে তো আমি ভয় পাই। পঙ্কজকে আমি ওই কেমিক্যালটার একটুখানি ডোজ দিয়েছি, সেই জন্য এর ওপর অতটা প্রভাব বিস্তার করেনি যেমন ওদের ওপর করেছিল। পরেশ আর শিপ্রাকে এত বেশি ডোজ দেওয়া হয়েছিল যে ওদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছিল আর সাইকোসিস লেভেলে পৌঁছে গেছিল। এই জন্য ওরা এমন রিয়াক্ট করছিল যেন যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে। তার মানে হলো যে আস্তে আস্তে পরেশের মাথা থেকে এই কেমিক্যালের প্রভাব যখন কমতে থাকবে তখনও নর্মাল হয়ে যাবে আর আমরা অপরাধীকে ধরার রাস্তা পেয়ে যাব। হতে পারে, কিন্তু নিশ্চিত বলা যাবে না। আর হ্যাঁ, আমি এটাও বলতে পারবো না যে এই কেমিক্যালটার প্রভাব কাটতে কতটা দেরি হবে। আমরা পরেশের ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, অন্য কোনো রাস্তা। হ্যাঁ পূরবী, স্যার আমি ওই অনলাইন গ্রুপে রেজিস্টার করে নিয়েছি আর ডিটেলসটাও পুরো পরেশ আর শিপ্রার মতনই দিয়েছি। নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি, একদম একা। ওরা এরকমই লোক খুঁজছে। এই এটা এটা হলো তোমার ট্র্যাকার। এটা থেকে জানতে পারবো তোমার মুভমেন্টের ব্যাপারে। আর এটা তোমার ক্যামেরা। আমাদের কাছে এই ওয়ালেটটা আছে স্যার, ওই লোকটাকে চেনার আর ওর আসল রূপ জানার জন্য। আর কিছু জিনিস পাওয়া গেছে। পেট্রোল পাম্পের বিল, এটা হোটেলের ম্যাচ বক্স, আর এটা কেনা ম্যাচ বক্স। এই নাম্বারটা কিসের? সেলফোনের মনে হচ্ছে। স্যার আমি এই পেট্রোল পাম্পে গেছিলাম, ওখান থেকে জানতে পারলাম যে এই লোকটা মাসে 2 বার এখানে আসে। আর সিসিটিভি ফুটেজে আমি দেখলাম যে ওই লোকটা বাইকে প্রত্যেকবার নতুন নতুন নাম্বার প্লেট লাগিয়ে আসে। আচ্ছা, হ্যাঁ, আর পেমেন্ট ক্যাশে করে। আর স্যার, এই ম্যাচ বক্সটা যেই হোটেলের, সেখানেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ওই লোকটা মাসে প্রায় 5-6 বার ওখানে খাবার খেতে যায় আর পেমেন্টও করে একেবারে ক্যাশে। স্যার এই নাম্বারের ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, বারে একটা মেয়ে আছে ওখানেই কাজ করে। ও বলছিল যে লোকটার নাম নাকি অশোক, আর 1-2 বার ওনার সঙ্গে দেখা হয়েছে, তারপরে কোনোদিন দেখা হয়নি। তার মানে আমাদের কাছে এই অশোকের ব্যাপারে শুধু এই ইনফরমেশনটুকু আছে। একটা কাজ করি, এই যে যত লোকেশন আছে না, পেট্রোল পাম্প, বার আর এই হোটেলস, দেখি কোনটা কোথায়। একটু ম্যাপটা দেখাও। এই যে ওই জায়গাটা যেখানে ওই পেট্রোল পাম্পটা আছে। স্যার এখানে বার আছে। আর স্যার, এটা হোটেল। বার, এটা হোটেল আর পেট্রোল পাম্প। দয়া, স্যার এরকম মনে হচ্ছে না? দেখো, এই পুরো পুরো লোকেশনটাই এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। হতে পারে স্যার ওর বাড়ি কিংবা অফিস এই জায়গার আশেপাশেই হবে। আর ইউ রেডি? আই এম রেডি স্যার। চলো স্যার। হ্যাঁ, স্যার আমি রেডি। বাহ, দারুণ গেট আপ করেছো তো। ওর বাড়ির কি ব্যবস্থা করলে? স্যার পূরবীর জন্য ভাড়ায় 1 সপ্তাহের জন্য রুম নিয়েছি। আই মিন আলপার জন্য। আলপা, ঠিক আছে, গুড। কিন্তু পূরবী খুব সজাগ থাকবে। ওদের ফার্স্ট স্টেপ কি আমরা জানি না। হ্যাঁ স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। এবার একটা কাজ করা যাক, এই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ওই অশোকের ফটোগ্রাফটা দেখাও, সবাইকে দেখাও। হয়তো এমন কেউ থাকবে
যে ওকে চেনে। রবি, হ্যাঁ স্যার, খুব সজাগ থাকবে। এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ বলুন। ওই আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি ভেতরে আসতে পারি প্লিজ? 1 মিনিট। হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি এসো। কি হচ্ছেটা কি তোমার? আরে, এ তো অদিতি, শিপ্রার প্রতিবেশী। আসলে আমার পেছনে না কিছু গুন্ডা লেগেছে, আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার ঘরে চলে এসেছি। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ মিস। আলপা, আর তুমি? অদিতি। বসো। আপনি প্লিজ আমাকে এক গ্লাস জল খাওয়াবেন প্লিজ? এক্ষুনি আনছি। চিন্তা করিস না, বাজে কিছু দিইনি, বেশি কষ্ট দেব না আমি তোকে। প্রবি, হ্যাঁ স্যার। কি শিপ্রার প্রতিবেশী অদিতি? স্যার, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। না স্যার, অশোকের ব্যাপারে এখনো জানতে পারিনি। ইয়েস স্যার। সবকিছুই তো প্ল্যান অনুযায়ী চলছে। এবার দেখব অদিতি পুরবীকে কোথায় নিয়ে যাচ্ছে। আরে, এ কি দেখছি? ট্র্যাকার এক জায়গায় আছে, মুভ করছে না। এটা আবার হয়নি তো যে ওরা ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, বের করে ফেলে দিয়েছে? মাই গড, এবার আমরা পৌঁছবো কি করে এদের কাছে? নাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও। আর তুমি একদম টেনশন করবে না, আমি তোমাকে একদম বেশি কষ্ট দেব না। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, চিন্তা করো না, আমি তোমাকে কষ্ট দেব না। ছাড়ো তো। আমাকে। আমি তোমাকে বারণ করেছিলাম না? কিছুদিনের জন্য নতুন লোকেদের আনতে বারণ করেছিলাম। সিআইডি আমাদের পাগলের মতো খুঁজছে, আমরা অসাবধান হলে তার অনেক দাম দিতে হবে। স্যার, অদিতির বাড়ি বন্ধ ছিল, তালা ভেঙে আমরা ঘরে ঢুকলেও কিছু পাইনি স্যার। এই অশোকের ব্যাপারেও কিছু জানতে পারছি না। স্যার, আমার মনে হচ্ছে এগোনোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। না ফেডরিক, আমাদের জন্য কোনো রাস্তা বন্ধ হয়নি। সিআইডির লোক রাস্তা তৈরি করে। স্যার, ওরা পুরোবিকে কেমিক্যাল ইনজেকশন না দিয়ে দেয়? না, কিচ্ছু করবে না ওরা, পুরবীর কিচ্ছু হবে না। কিছু একটা ব্যাপার আমরা মিস করছি, কিছু একটা ব্যাপার আছে যেটা আমরা মিস করছি। সেটা কি হতে পারে ব্যাপারটা? স্যার, ওই কাপড়ের টুকরো যেটা আমরা শুভর হাতে পেয়েছিলাম। ওটার মধ্যে আটা পেয়েছিলাম আমরা,
হ্যাঁ স্যার, আটা। যখন আমি রাস্তাতে অশোকের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ, তখন সেখানে আমি একটা আটা কল দেখতে পাই, আর তার পিছনে একটা পুরনো বিল্ডিংও রয়েছে। তাহলে সেই লোকটা যে পরেশের উপর হামলা করেছিল ওই আটা চাকিরি আশেপাশে কোথাও থাকে, ও ওই জন্যই তো ওর শার্টে আটা লেগেছিল। আর এটাও তো হতে পারে স্যার, পরেশের উপর যে হামলা করেছিল সে অশোক। স্যার সেই কাপড়ের টুকরোটাও অশোকেরই হতে পারে। এটাও হতে পারে যে পরেশকে যে আক্রমণ করেছিল আর এই অশোক দুজনেই একই গ্যাংয়ের হয়ে কাজ করে, আর এই গ্যাংটা আটা কলের আশেপাশেই থাকে। সবাইকে ওই আটা চাকির ডক্টর অদিতি, পুরবি কোথায়? পুরবি কোথায়? তোমার পুরবি আমার কাছে আছে এসিপি। আরে তুমি? হ্যাঁ, আমি। যাকে তোমরা এদিক ওদিক খুঁজছিলে না, সে তোমাদের সঙ্গেই ছিল। আমাকে দেখে এখন আফসোস হচ্ছে তো? আমি জানতাম সিআইডি কোনো কাজ ফেলে রাখে না, তাই আমি আমার প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নিয়েছি। কিন্তু এই অদিতির বোকামির জন্য সবকিছু গোলমাল হয়ে গেল। আর আর আমাকে ফাঁসানোর জন্য তোমরা তোমাদের অফিসারকে আমার এখানে পাঠিয়েছো। কিন্তু এখন ও আমার জালে ফেঁসে আছে, আর ওই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে পুরবীকে সামনে রেখে তুমি আমাদের থেকে বেঁচে যাবে? না, মনে হয় না। এমনটাই হবে। যদি তোমরা তোমাদের এই বাহাদুর অফিসারকে জীবন্ত দেখতে চাও, তাহলে আমাকে যেতে দাও। না হলে আমি এই কেমিক্যাল ওর ভেতরে ইনজেক্ট করে দেব, আর তারপরে কি হবে তোমরা সবাই জানো। এসব তুমি কেন করছো? হ্যাঁ, আমার ছেলে রবির জন্য। নিজের ছেলের জন্য? হ্যাঁ, আমার ছেলের পার্কিনসন নামের রোগ আছে। আমি আমার কেমিক্যাল দিয়ে ওই রোগের ওষুধ খুঁজছি। আর আমি যে ফার্মা কোম্পানিতে কাজ করি, তারা মানুষের উপর প্রয়োগ করতে দিচ্ছে না। সেই জন্য তুমি কায়দা করে লোকেদের ফাঁসিয়ে তাদের উপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দাও। যদি আমি এটা না করি, তাহলে আমি সঠিক ওষুধ বার করতে পারবো না। কি করে আমি জানতে পারবো যে এই কেমিক্যালের রিয়াকশন মানুষের উপর কি হতে পারে? আর তাই তুমি সাপোর্ট গ্রুপে এমন এমন লোকেদের পছন্দ করতে যে একলা থাকতো, যাতে ও উধাও হয়ে গেলেও কেউ জানতে না পারে, আর তুমি ওর ওপর নিজের এক্সপেরিমেন্ট আরাম করে করতে পারবে। হ্যাঁ, একাকিত্বে ভোগা মানুষজনকে আমি নিজের সাপোর্ট গ্রুপে এনে ফাঁসিয়েছি, আর ওদের উপর এক্সপেরিমেন্ট শুরু করেছি। কিন্তু এদের ভুলের জন্য ও এখান থেকে পালিয়ে গেছে, আর তোমরা এসে ঢুকেছো। না হলে আমার প্ল্যান কখনো ভুল হয় না। সেই জন্যই তুমি ওকে মারতে চাইছিলে। আমি তো ওকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ মেরে ফেলতাম, কিন্তু ওই আর্কিটেক্ট মাঝখানে চলে এলো। ওখানে তো তোমাকেও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। ব্যাপারটা কি ছিল? পরেশকে ছুরি মারা মাত্র আমি লোকেদের আওয়াজ শুনতে পেলাম। আমি ওখান থেকে পালাতে চেয়েছিলাম, আর তাড়াহুড়োতে তোমার পা পিছলে যায় আর সোজা তুমি নিচে পড়ে যাও। আমি তো ওখান থেকেও পালাতাম, কিন্তু আমার ওই ভেঙে যাওয়া পায়ের জন্য আমি পালাতে পারিনি। আর তাই তুমি ভিকটিম হওয়ার নাটক করলে, যাতে তুমি সেফও থাকো আর কারোর তোমার উপর সন্দেহ হবে না। আর তখন তোমাদের নজর আমার উপর পড়ে। আর ওই শিপ্রা, ওকে তো তুমি কিডন্যাপ করনি? ও তো সুপারমার্কেটে ঘুরছিল। সাপোর্ট গ্রুপের মধ্যে থেকে অদিতি শিপ্রাকে বেছে নেয়, আর আমরা ঠিক করি আমরা ওকে কিডন্যাপ করব না, চুপচাপ এই ড্রাগ ওকে দেব। খেলোয়াড় তো তুমি খুব ভালো, কিন্তু একটু কাঁচা। না হলে আমাদের জন্য তুমি প্রমাণ ছাড়তে না। মনে আছে তো তোমার ওই শার্ট, সেটার একটা টুকরো, কাপড়ের টুকরো, সেটার ওপর যে আটা লেগেছিল না, ব্যাস ওটার সূত্র ধরে তোমার কাছে আমরা পৌঁছে গেছি। রবি, রবি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি করেছো একবারও ভেবে দেখেছো? হ্যাঁ, নিজের ছেলেকে বাঁচানোর জন্য জানি না তুমি কত নিরীহ লোকের প্রাণ নিয়ে খেলা করেছো, আর এটা ভেবে দেখোনি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার ছেলের জন্য তো আমরা খুব ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব, কিন্তু তোমাকে
তোমাকে জেলের গড়াদের পেছনে পাঠিয়ে দেব। হ্যাঁ ডাক্তারবাবু, পেশেন্ট এখন বিপদের বাইরে, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। এনার পরিচয় জানতে পেরেছেন? হ্যাঁ, ওর নাম হলো পরেশ, কিন্তু এখনো অজ্ঞান হয়ে আছে। জ্ঞান ফিরলে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাদের কেন ডাকলেন? এনারই কারণে। এনার বক্তব্য হলো আক্রমণ যে করেছিল সে আপনার দলেরই অফিসার। হোয়াট? কি বাজে কথা বলছেন? সিআইডির কাজ হলো মানুষকে বিপদ থেকে উদ্ধার করা, কারো ক্ষতি নয়, বুঝেছেন? স্যার, সত্যি বাজে কথাই মনে হয়, কিন্তু এটা কোনো বাজে কথা নয়, কারণ ও আমাকে নিজে বলেছে। ও কি বলেছে? ওর ওপর কে অ্যাটাক করেছে বলুন? দয়া। হোয়াট? কি কি বলছো কি? আমি ওর ওপর হামলা করেছি? হ্যাঁ, ও তো আমাকে এটাই বললো যে আপনি ওর উপরে আক্রমণ করেছিলেন আর আপনি ওকে প্রাণে মেরে ফেলতে চান। কি? আমি ওর প্রাণ নিতে চাই? হ্যাঁ স্যার, আমার মনে হয় আপনাদের দয়াকে অ্যারেস্ট করা উচিত। আমাদের কাজ আপনাকে বোঝাতে হবে না, বুঝেছেন? আমি জানতাম যে আপনি আপনার কলিগকেই সাপোর্ট করবেন। দেখলে, চোরে চোরে মাস্তুতো ভাই। এই, বেশি বিচার করতে চাস না, বুঝলি? তোর সার্টিফিকেটের প্রয়োজন নেই আমাদের। পরেশকে তুমি কি করে চিনলে? আমি ওকে চিনি না স্যার। তাহলে? স্যার, আমি তো ওকে আমাদের কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই। আমাদের দেখে এমন ভাবে বিহেভ করছিল যেন ও কোনো ভূত দেখেছে, আর তারপরে ভেতরে দৌড়ে পালিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওর চিৎকার আমরা শুনতে পাই। যখন আমরা ওখানে পৌঁছলাম, ওকে দেখে ও আহত হয়ে পড়ে আছে, আর ওই অবস্থাতেই ও আমাদের বলল যে এই আক্রমণ দয়া করেছে। আমি একই সময় দু জায়গায় থাকতে পারি না। আমি সকাল থেকে বিউরোতে ছিলাম। প্রমাণ চাইলে তুমি ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারো, বুঝেছো? কিন্তু তাহলে ও আপনার নাম কেন বললো? একটা কাজ করুন, আপনি এখান থেকে যান। যান, অনেক কথা বলে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তারবাবু। বুঝতে পারছি না দয়া, যখন তুমি বিরোধী ছিলে তাহলে পরেশ কেন বলল যে দয়া ওর ওপর অ্যাটাক করেছিল? আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনারা এখানে পরেশকে আহত অবস্থায় দেখেছিলেন, তোর সঙ্গে কি কেউ ছিল? মানে কাউকে যেতে বা আসতে দেখেছেন? না স্যার, ও একাই ছিল। কিন্তু স্যার, ও ইন্সপেক্টর দয়ার। জানি, ও দয়ার নামই বলেছে। আমরা এখানে এটা জানতে এসেছি যেটা ও বলেনি, বুঝেছেন? আর দয়া এটা করতেই পারে না। স্যার, আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে দয়া স্যার এরকম করেননি? যে অফিসার নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচায়, সে কাউকে খুন করতে পারে না। আমি নিজের থেকে বেশি বিশ্বাস দয়াকে করি, বুঝেছেন? আশপাশটা ভালো করে চেক করে দেখি, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। স্যার, হ্যাঁ স্যার, এই দেখুন। ও নো, ইনি কে? বেঁচে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। মালবানির কাছে যে আন্না কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ওখানে এক্ষুনি চলে আসুন। তোমরা চেনো একে? ইনি তো শুভ স্যার। 2-3 বার আগে উনি ফ্ল্যাট দেখতে এসেছিলেন। কিন্তু স্যার, ওনার হয়েছেটা কি? বোধহয় পড়ে গেছে। উপর থেকে পড়েছে নাকি ফেলে দেওয়া হয়েছে? পেশেন্টের অবস্থা এখন স্টেবল আছে, ওর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। গুড। চলো। দয়া, কি হলো? এইভাবে দেখছো কেন ওকে? ওকে চেনো নাকি? স্যার, অভিজিৎ, তুমি এখানে কি করছো? যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ পরেশের উপরে হামলা করা হয়েছে, ওখানে আরো একজনকে আহত অবস্থায় পেয়েছি। আরো একজন লোক? সে কে? স্যার, ওয়াচম্যান বলল যে ওর নাম হলো শুভ। ওখানে 2-3 বার এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। স্যার, ওর হাতে আমি এই কাপড়ের টুকরোটা পেয়েছি। আচ্ছা, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, পরেশ,
আমি এসিপি প্রদ্যুমান সিআইডি থেকে এসেছি। ভয় পেও না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, আমরা তোমার সঙ্গে রয়েছি। দয়া দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। কিন্তু দয়া, দয়া আমাকে ওই ছেড়ে দিকে দাও। দাঁড়িয়ে, আমি এসিপি প্রদ্যুমান। দয়া দয়া ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। পরেশ, দয়া দয়া তুমি যাও, ছেড়ে দাও আমায়। দয়া আমায় ছেড়ে পরেশ, দাও। তুমি কি বলছো? দয়া, দয়া ছেড়ে দাও আমায়, আমায় মেরো না দয়া। পরেশ আমি দয়া নই, অভিজিৎ। দয়া দয়া মেরে দেবে আমাকে। আরে দয়া তো এইখানে। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া ছেড়ে দাও আমাকে। পরে সেদিকে দেখো, আমাদের আগে দেখা হয়েছে, তুমি আমাকে চেনো। দয়া ছেড়ে দাও আমাকে, দয়া আমাকে পরেশ, মেরো না। পরেশ, দয়া, পরেশ, দয়া ছেড়ে পরেশ। দাও তুমি। দয়া তুমি আমাকে ছেড়ে দাও, ডক্টর, আমাকে মেরো না, ডক্টর। মেরো না দয়া। ডক্টর, এই দয়া দেখুন না কি হলো ওর। চুপ। দয়া আরে কি হঠাৎ হয়েছে করে ওর? এরকম দয়া ছেড়ে দাও আমাকে, আরে, দয়া দয়া আমাকে মেরো না। পরেশ, relax, কিচ্ছু হবে না দয়া তোমার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ওরকম করো না। মেরো না দয়া। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও দয়া। তোমরা সবাই দয়া, সব দয়া। এই ব্যাপারটা আসলে কি? সবার চেহারাতেই ও আমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ সেটাই তো, সেই জন্যই যখন ও ওই আর্কিটেক্টকে, ওর অ্যাসিস্ট্যান্টকে আর ওয়াচম্যানকে দেখেছে, ও এমন করছিল যেন ভূত দেখেছে। কিন্তু ওর মগজের ভূতটা হলো তুমি দয়া, তুমি। তুমি আর এই জন্যই ওর মনে হচ্ছে যে তুমি ওকে মারতে চাইছো, কারণ যে ওকে মারতে চেয়েছিল তাকে ওর দয়াই মনে হয়েছে। আমি এটা বুঝতে পারছি না স্যার, যে আমাকেই কেন দেখছে। দয়া, তুমি বলছিলে না যে একে তুমি আগের থেকে চেনো? কিভাবে? স্যার, বছর 15 আগে আমি ওকে গ্রেপ্তার করেছিলাম স্যার। আর 2 বছর আগে ও জেল থেকে ছাড়া পেয়েছে। আর গত 2 বছরে বিভিন্ন কেসে আমি ওকে 2 বার অ্যারেস্ট করেছি স্যার। অভিজিৎ, এই পরেশ অনেক পুরনো অতিথি দয়ার। কিন্তু পরেশের উপরে আক্রমণ করলো কে আর কেন? আরে ম্যাডাম একটু সাবধানে। কিরণ, কে কিরণ? আমি কিরণ টিরণ নই। কাছে আসবেন না। আরে কি করছেন ম্যাডাম? কি করছেন আপনি? কাছে আসবেন না বলছি। আপনি হয়তো কোনো ভুল বুঝেছেন ম্যাডাম। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কিরণ, কিরণ, কাছে আসবেন না। কোন কিরণ? একদম কাছে আসবেন না বলছি। চলে যান, চলে যান এখান থেকে, চলে যান। কি শুভ্বু, শরীর কেমন আছে তোমার? স্যার, পায়ের হাড় ভেঙে গেছে, বাকি এদিক ওদিক আরো কিছু চোট লেগেছে। আচ্ছা একটা কথা বলো, কি হয়েছিল সেই দিন? হ্যাঁ, আসলে ওই লোকটা সিঁড়ি দিয়ে পালাচ্ছিল, তখন আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি যখন ওর হাতে ছুরি দেখলাম, আমি চিঁচিয়ে উঠি আর ওকে ধরার চেষ্টা করি, কিন্তু তখনও আমাকে ধাক্কা মারে আর আমি নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। শোনো, তোমার হাতের থেকে যে ওই কাপড়ের টুকরোটা পেয়েছিলাম লাল রঙের স্ট্রাইপ করা, ওটা কি ওই লোকটার শার্টের টুকরো ছিল? হ্যাঁ স্যার, শার্ট পরেছিল ও। ধস্তাধস্তির সময় শার্টের একটা টুকরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আচ্ছা একটা কথা বলুন, ওই লোকটার মুখ দেখেছিলেন? সবকিছু এত তাড়াতাড়ি হয়েছিল যে আমার কিছু মনে নেই। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, যদি দরকার পড়ে আবার তোমাকে ডেকে নেব, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যা। হ্যাঁ দয়া, কি, কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ আর পুরবীকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। ইয়েস। কি হয়েছে স্যার?
দয়া বলছিল যে কোনো সুপারমার্কেটে একজন মহিলা আশেপাশের সব লোকের ওপর হামলা করছিল আর সবাইকে দেখে কিরণ 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 বলে চেঁচাচ্ছে। দেখুন ম্যাডাম, আমরা সিআইডি থেকে আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। ঠিক আছে, আপনি এই ছুরিটা আমাকে দিয়ে দিন। তুমিও কিরণ? দেখুন ম্যাডাম, আমি কিরণ নই, আমি ইন্সপেক্টর অভিজিৎ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু, ছাড়বো না তোমায় আমি। আপনি প্লিজ শান্ত হন প্লিজ। তোমাকে আমি মেরে ফেলবো কিন্তু। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। পুরবি, ছাড়ো। কি হলো? কি হলো? Oh, no! আরে কি হলো কি? উনি পড়ে গেলেন কি করে? কি হলো? হ্যাঁ, সরে যান দেখি, সরে যান, সরে যান বলছি। দেখি 1 মিনিট সরে দাঁড়ান। দেখি কি হলো এনার? ম্যাডাম, শুনুন। কি হলো ওনার? ম্যাডাম, স্যার, স্যার এ তো মারা গেছে। কি? এর শরীরে টেট্রাক্রোটক্সিন বা গ্লুরারে নামের বিষ ইনজেক্ট করা হয়েছিল, যার একটা ফোঁটাও প্রাণনাশক হতে পারে। কিন্তু এই বিষটা তো আমাদের দেশে সহজে পাওয়া যায় না, না? শুধু সেই পেতে পারে যে কোনো বড় রিসার্চ করছে। উনি যখন দৌড়চ্ছিলেন তখন কেউ ওনাকে এই পয়জনটা ইনজেক্ট করে দিয়েছে। পঙ্কজ, একটা কাজ করো, এই ঘটনাটা ঘটার সময় যে সিসিটিভি ফুটেজ আছে সেটা ভালো করে চেক করো। খুনির ফটো ওখান থেকেই পাওয়া যাবে। ওকে স্যার। স্যার, এই পরেশের কি ব্যাপার? এ সমস্ত জায়গায় আমাকেই কেন দেখছে? ডক্টর সালুখে, আমার তো মনে হচ্ছে এটা কেমিক্যালের খুব বড় একটা গন্ডগোল। ঠিক বলেছো ফ্রেডি। বস, এটা নিশ্চয়ই কোনো বিশেষ কেমিক্যালের কারণে হয়েছে, কারণ এর পরেশের মস্তিষ্কে একটা অদ্ভুত ধরনের কেমিক্যাল পেয়েছি। তোমার কথা অনুযায়ী এই কেমিক্যালের রিয়াকশনেই এরা দুজন একই রকমের আচরণ করছে, একই রকমের চেহারা এরা দুজনে দেখেছে। হ্যাঁ বস, আর আমি এই কেমিক্যালটার বিষয়ে আরো ডিটেলসে জানার চেষ্টা করছি। তার মানে যতক্ষণ এই পরেশের ব্রেনে ওই কেমিক্যালের রিয়াকশন থাকবে আমরা কোনো উত্তরই পাবো না। আর অভিজিৎ, এই যে কাপড়ের টুকরোটা তোমরা আমাকে দিয়েছিলে, এটার থেকেও আমরা কিছু পেয়েছি। অদ্ভুত ব্যাপার সারিকা দেবী, আজকে তো ফরেন্সিকে একের পর এক শুধু প্রমাণই পাওয়া যাচ্ছে। কি কি পেলেন আপনি? এটা একটা কটনের কাপড়, আর এর রোয়ার মধ্যে আটার কিছু ট্রেসেস পাওয়া গেছে। আটা? হুম, শুধু আটা? শুধুই আটা। হ্যাঁ, সত্যি খুবই মূল্যবান জিনিস পাওয়া গেছে, আটা। স্যার, হ্যাঁ স্যার এই ফটোটা দেখুন স্যার। এখানে যতগুলো লোক রয়েছে এদের মধ্যে কেউ পয়জনের ইনজেকশনটা দিয়েছে। এবার আরো একটা কাজ করো, এখানে যতজন লোক আছে না এদের প্রত্যেকের মুভমেন্ট ট্র্যাক করো। শপিং মল থেকে খুন হওয়ার আগে এরা কোথায় ছিল, কোথা থেকে এসেছে আর কোথায় গেছে, আর খুন হওয়ার পরে দেখো এরা কোথায় কোথায় গেছে। ওকে? একটা কথা বলো, তোমরা কেউ খুন হতে দেখেছো? হ্যাঁ স্যার, খুন হওয়ার সময় আমরা দুজন ওনার সাথেই ছিলাম। তোমরা ধর্মেশের সঙ্গে ছিলে তার মানে? হ্যাঁ স্যার, আমরা দুজন ধর্মেশ স্যারের বডিগার্ড। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমরা কিছু বুঝতেই পারলাম না। তাহলে তোমরা কিরকম ডিউটি করছিলে? হ্যাঁ, তোমাদের সামনে খুনি খুন করে চলে গেল আর তোমরা বুঝতেও পারলে না। আমার ধর্মেশ, আমি বারণ করেছিলাম তো বাড়ি থেকে বেরোবে না। সময় খুবই খারাপ চলছে, দেখো দেখো কি হয়ে গেল। আপনি কে? স্যার, আমি সাইমা, আমি ধর্মেশের গার্লফ্রেন্ড স্যার।
ওনাকে হসপিটালে নিয়ে যাওনি কেন? হয়তো উনি বেঁচে যেতেন। স্যার গুলি লাগার 2 মিনিটের মধ্যে উনি মারা গেছেন, তাই হসপিটাল নিয়ে গিয়ে আমরা আর কি করতাম। কিভাবে সেটা হয়? 2 মিনিটের মধ্যে পেটে গুলি লাগলে কেউ মারা যায়? না, গোলমাল আছে। এই শিশিটা আমরা ধর্মেশের পকেট থেকে পেয়েছি। এটা কি ওষুধ আপনি কিছু জানেন? স্যার আমি জানি না যে এটা কি, কিন্তু ধর্মেশ এই ওষুধটাকে সবসময় নিজের কাছে রাখতো। আচ্ছা আচ্ছা, আপনি এক্ষুনি বললেন যে ধর্মেশের সময় খারাপ যাচ্ছে। কি প্রবলেম ছিল এর? স্যার সবাই হিংসা করতো আমার ধর্মেশকে, সবাই ওকে শত্রু মনে করত, আর তাই জন্য ধর্মেশ নিজের জন্য বডিগার্ড রেখেছিল। আর কে সেই লোকেরা যারা হিংসা করতো ওকে? ধর্মেশের সৎ মা আস্থা আর ওনার বিজনেস রাইভাল শেখর। ওরাই মেরেছে স্যার, ওরাই মেরেছে আমার ধর্মেশকে। খুনিকে নিশ্চয়ই কেউ দেখেছো? গাড়িতে কাউকে দেখতে পাইনি, কিন্তু গাড়ি থেকেই গুলি করা হয়েছিল। কি বললে? গাড়ি থেকে গুলি চলেছে, কিন্তু গাড়িতে কাউকে দেখতে পাওনি তুমি? ইয়েস স্যার। ওনারা সত্যি কথাই বলছেন স্যার, আমিও এটা দেখেছিলাম যে গাড়ির মধ্যে কেউ ছিল না। স্যার ওই গাড়িতে ড্রাইভারই ছিল না, ড্রাইভার ছাড়াই গাড়িটা চলছিল স্যার। কি পাগলের মতন কথা বলছো তোমরা? ড্রাইভার ছাড়া কখনো গাড়ি চলে? হ্যাঁ স্যার, আমার তো এটা মনে হয় যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার হয়তো গাড়িটাকে চালাচ্ছিল, বা হয়তো কোনো আত্মা ছিল। দেখে তো মনে হচ্ছে পড়াশোনা জানো, আর আত্মার মতন জিনিসকে বিশ্বাস করো? আত্মা বলে কিচ্ছু হয় না, বুঝেছো? আত্মা এই কাজ করেছে। গাড়ির কোনো ডিটেল নিয়েছো? গাড়ির নাম্বার কিছু? না স্যার। তাহলে কি ধরনের ডিউটি করছিলে তোমরা? আমি ফটো তুলেছি স্যার, এই দেখুন। দেখেছো, এই কাজটা তোমার করা উচিত ছিল। বডিগার্ড হয়েছে। আপনি জানেন যে কি নিয়ে শত্রুতা ছিল ধর্মেশের সঙ্গে? স্যার স্যার নিশ্চয়ই কোনো টাকার ব্যাপার ছিল স্যার। ওরা দুজন একে মারতে চাইছিল স্যার, মেরে দিয়েছে স্যার। স্যার, হ্যাঁ দয়া, ধর্মেশের গার্লফ্রেন্ড এসছে স্যার। ও বলছে যে ধর্মেশের সৎ মা আর ওর বিজনেস রাইভাল শেখর মেরেছে ওকে। কিন্তু দয়া, একটা কথা আমি বুঝতে পারছি না, যখন গাড়িতে কেউ ছিলই না, তাহলে গাড়িটা চলছিল কি করে? আর গাড়ি থেকে কেউ গুলিটাই বা কি করে চালালো ধর্মেশের ওপরে? বুঝতে পারছি না রহস্যটা কি। গন্ডগোল আছে দয়া, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, অনেক বড় গন্ডগোল আছে। যদি গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, তাহলে গাড়িটা একা একা বেশি দূর যেতেও পারবে না। হ্যাঁ, হতে পারে গাড়ি থামতে ড্রাইভার কোথাও নেমেছিল আর ও গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। যদি সেটাই হয় তাহলে তো সিসিটিভি ফুটেজে কোথাও না কোথাও দেখা যেত। হ্যাঁ, দেখা তো যাবে। দেখো না ভালো করে, প্রত্যেকটা গাড়ি ভালো করে দেখবে। ড্যানি, মন দিয়ে দেখো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, আমরা ওই গাড়ির ব্যাপারটাই দেখছি। কোনো ব্যাপার না স্যার। হ্যাঁ স্যার, আমি আপনাকে ইনফর্ম করব। ওকে। এসিপি স্যার ডিসিপি স্যারের সঙ্গে মিটিংয়ে ফেসে গেছেন। উনি বললেন সময় লাগবে। কি জানতে পারলেন এই 3 জনের ব্যাপারে? আরে ভাই, যখন ধর্মেশের খুন হয়েছিল তখন সাইমা, আস্থা আর শেখর জগিং ট্র্যাকের 15 কিলোমিটারের মধ্যেও ছিল না। তাহলে কোথায় ছিল? সাইমা আর আস্থা তো নিজের বাড়িতেই ছিল, আর এই শেখর ডোম্বেওয়ালিতে ছিল। আরে ভাই, এটাও তো হতে পারে ওরা কাউকে দিয়ে ফোন করিয়েছিল। হতে পারে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না। কি না, যদি পেটে গুলি লাগে তাহলে একটা মানুষ 2 ঘন্টা পর্যন্ত তো বেঁচে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। আর ট্রিটমেন্ট সঠিক সময় হলে সে বেঁচেও যেতে পারে। একদম। তাহলে ধর্মেশের গুলি লাগার পরে 2 মিনিটের মধ্যেও মারা গেল, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি কি করে? কারেক্ট। হ্যাঁ পঙ্কজ, বলো। কি? আর শিওর?
2010। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে? আরটিও থেকেও কনফার্ম করেছে যে গাড়ি থেকে ধর্মেশকে গুলি করা হয়েছিল সেই গাড়িটা ধর্মেশেরই। কি? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, খুনি ধর্মেশকে খুন করার জন্য ওর গাড়িটাই ব্যবহার করলো। ড্যানি, এদিকে এসো। হ্যাঁ স্যার। ধর্মেশের বডিগার্ড ছিলে না তুমি? হ্যাঁ। তাহলে ওই গাড়ির ব্যাপারে কি করে তুমি জানতে না? হ্যাঁ স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। যে গাড়িতে বসে খুনি ধর্মেশকে গুলি করেছিল সেই গাড়িটা ধর্মেশেরই, 2010-এ রেজিস্টার করা হয়েছিল। তুমি এটা জানো না কেন? স্যার, অ্যাকচুয়ালি আমাকে আর জগৎকে উনি 1 সপ্তাহ আগেই এই কাজে অ্যাপয়েন্ট করেছিলেন, আর আমরা সত্যিই জানতাম না যে ওই গাড়িটা স্যারেরই ছিল। অভিজিৎ, আচ্ছা এটা নয় তো যে ধর্মেশের খুনের ব্যাপারে ওর পরিবারের কারোর হাত আছে, যে খুব সহজভাবেই ওর গাড়ি বুঝতে পেরেছো তো ব্যবহার করতে পারে? হ্যাঁ, এটাও হতে পারে। দেখা করতে হবে ওদের সবার সঙ্গে। স্যার। হুম, কি? স্যার, ওই গাড়িটা পেয়ে গেছি যেটা ধর্মেশকে খুন করেছিল। এই দেখুন স্যার, মাঠ জেটির দিকে গেছে। ফ্রেডি, লোকাল পুলিশের সাহায্য নাও, ওই এরিয়াতে গিয়ে এই গাড়িটাকে খোঁজো। আমরাও এটা দেখতে চাই যে ড্রাইভার ছাড়া এই গাড়ি কি করে চলে। Good morning, everyone. Good morning. I wholeheartedly welcome my all board of directors. আপনারা কি জানেন যে আমাদের কোম্পানির প্রফিট কাদের জন্য এত বেড়েছে? আপনার জন্য। এক্স্যাক্টলি। যদি আমি এতটা পরিশ্রম না করতাম তাহলে হয়তো আমাদের কোম্পানির প্রফিট এতটাও বাড়তো না। Let me show you the figures. প্রফিটের জন্য সব পরিশ্রম আমি করেছি, দিন রাত এক করে দিয়েছি এই কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য। কিন্তু আমার হাজবেন্ড, ও তো কোনোদিন আমাকে মূল্যই দিল না। আমি তো ম্যাডাম আগেই বলেছিলাম যে পুরো বিজনেসটা আপনি নিজে নিয়ে নিন, তো আপনি তো হয়তো এইটাই আমার ভুল হয়ে গেছে। এই কথাটা জেনে যে এই কৃতিত্ব আমি কাকে দেব? নিজেকে, এই আমার হার্ডওয়ার্ককে, আমার ডিটারমিনেশনকে। স্যার, তুমি স্যার, কি হলো আপনার? স্যার, কি হলো আপনার? গগন, তুমি স্যার, গগন, তুমি আমাকে মারার চেষ্টা স্যার করলে। গগন, আমি আমি তোমাকে দেখছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ডাকছি। গগন, গগন, কি হয়েছে তোমার? গগন! কি হয়েছিল কি এখানে? স্যার, গগন স্যার কথা বলছিলেন, হঠাৎ করে ওনার কিছু একটা হলো আর নিচে পড়ে গেলেন। ওই অবস্থাতে ম্যাডামের দিকে ইশারা করে উনি বারবার বলছিলেন যে তুমি আমাকে মারতে চেয়েছো। স্যার, আমি কিছু করিনি স্যার। তাহলে গগন মরার আগে এটা কেন বলছিল যে আপনি ওকে মারতে চান? স্যার, আমি জানি না গগন এরকম কেন বললো। ইনফ্যাক্ট আমি তো এটা ভেবে খুব অবাক হচ্ছি, আমি ওকে কেন মারতে যাব? ও তো আমার হাজবেন্ড ছিল। স্যার, ম্যাডাম তো আমায় অ্যাম্বুলেন্স ডাকার জন্য বলেছিলেন, কিন্তু আমি কোনো কিছু করব তার আগেই সাহেব সামনেই মারা গেলেন। মারা যাওয়ার সময় বললেন যে ওনার নাকি বুক ফেটে যাচ্ছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। বুকে খুব যন্ত্রণা করছে? হ্যাঁ। ওনার হার্টের কোনো অসুখ ছিল নাকি? হ্যাঁ স্যার, 10 মাস আগেই গগন হার্ট ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিল, কিন্তু এখন তো একদম ভালো ছিল। রবি, এটা কি? স্যার, এটা গগনের এক ধরনের ওষুধ। এই ওষুধটাই গগন সবসময় খেত। ডক্টর বলেছিলেন যে যারা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করায় তাদের এই ওষুধটা খাওয়া খুব দরকার। স্যার, ধর্মেশ অর্গান ট্রান্সপ্লান্ট করিয়েছিল। হ্যাঁ, আর হতে পারে এদের দুজনের মৃত্যুর কারণ একই। আচ্ছা, কোন হসপিটালে এই
অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছিল? ব্লু হেলথ কেয়ার হসপিটাল। স্যার ধর্মেশের পরিবারে খোঁজ নিয়েছে। ধর্মেশ ওর লিভার ট্রান্সপ্লান্ট কোনো ব্লু হেলথ কেয়ার হসপিটালে করিয়েছিল। স্যার এই গগনেরও ট্রান্সপ্লান্ট এই হসপিটালেই হয়েছিল। এদের দুজনের অর্গান ট্রান্সপ্লান্ট একই হসপিটালে হয়েছিল আর দুজনেরই মৃত্যু হয়েছে। অদ্ভুত কথা নয়? অবশ্যই অদ্ভুত স্যার। আমি এখানে টপ সার্জন আর অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি স্যার। ওনারা বলছেন যে দেখা করে সব ডিটেল দিয়ে দেবেন। স্যার এ হচ্ছে বাবু, হাই। এ প্রতীক, সিনিয়র মেডিকেল স্টাফার, আর সিস সামান্তা আমাদের হেড নার্স। স্যার একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে ধর্মেশ আর গগনের মৃত্যুর ব্যাপারে আপনি আমাদের থেকে কি জানতে চান? ডক্টর রমেশ, আমরা শুধুমাত্র ডিটেলসটা জানতে চাই। এটাই যে এই অর্গান ট্রান্সপ্লান্ট কবে হয়েছে আর ডোনার কে ছিল। ও আচ্ছা, দেখো স্যার স্যার এটা ওদের দুজনের ফাইল। গগনের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 4 এপ্রিল 2017 আর ধর্মেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 5 এপ্রিল 2017। এতে পুরো ডিটেলস আছে। স্যার স্যার এরা যখন এখান থেকে গেছিল একেবারে সেরে গেছিল, ট্রাস্ট মি স্যার। স্যার যদি এত বছর পর মারা যায় তাহলে তার সাথে হসপিটালের কি সম্পর্ক স্যার? আমরা কখন বললাম যে হসপিটাল তার জন্য দায়ী? আমরা তো ইনভেস্টিগেশন করছি। স্যার জিজ্ঞাসাবাদের জন্য আর কত সময় লাগবে? কারণ আমরা আমাদের কাজ ছেড়ে এসেছি। একজনের খুন হয়েছে ম্যাডাম, একটু সময় তো লাগবেই। আপনার প্লিজ কোঅপারেট করুন। এটা কি? দুটো কেসেই ডোনার একজনই, মিসেস রোমা। বয়স 28 বছর, মৃত্যুর কারণ ব্রেন হ্যামারেজ, অ্যাক্সিডেন্ট ট্রমা। হ্যাঁ স্যার, মিস রোমা আমাদের রেজিস্টার্ড ডোনার ছিলেন। অ্যাকচুয়ালি স্যার 4 এপ্রিল 2017-এ রোমার মেজর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাতে ওর হেড ইনজুরি হয়, এমার্জেন্সি বেসিসে অপারেট করতে হয়, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারিনি। সরি, আমরা পুরো চেষ্টা করেছি, কিন্তু রোমার বাঁচা মুশকিল। দেখুন, পেপার ওয়ার্ক কমপ্লিট করার জন্য আপনার সিগনেচার দরকার, কারণ ওনার অর্গান যদি আমরা কাউকে দিতে পারি। আসলে উনি এখানকার রেজিস্টার্ড ডোনার ছিলেন। তো তোমরা সবাই মিলে আমার রোমাকে মেরে ফেলতে চাও যাতে তোমরা ওর অর্গানগুলোকে নিতে পারো, আর তোমরা তোকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করছো না। দেখুন, আমরা রোমাকে বাঁচাবার চেষ্টা করেছি, আপনি যেরকম বলছেন সেরকমটা নয়, কিন্তু রোমান নিজেরই বাঁচার কোনো ইচ্ছে নেই। মিথ্যা কথা বলো না একদম। আর হ্যাঁ, কান খুলে শুনে নাও, যদি আমার রোমা মরেও যায় না তাহলে তোমাদের কাউকে ওর বডি টাচ করতে দেব না, আমি বলে দিলাম। অজয়, সাহস রাখো, কিচ্ছু হবে না আমাদের রোমার। আমরাও চাই রোমা বেঁচে উঠুক। অজয়, তুমি তো জানো বাবা যে রোমা অসুস্থ মানুষদের জন্য কত কি করতো। রোমাও চাইতো যে ওর মৃত্যুর পর ওর অর্গানগুলো যাদের প্রয়োজন আছে তারা যেন পায়। অজয়, তোমরা সবাই বেঁচে থাকা অবস্থায় আমার রোমাকে শেষ করে দিতে চাইছো। খুনি তোমরা সবাই, খুনি। অজয়, অজয় বাবা। স্যার অজয় ভীষণ আপসেট হয়ে পড়েছিল। ওর মনে হয়েছিল রুমাকে বাঁচানোর জন্য আমরা কিছুই করিনি। স্যার উনি তো আমাদেরকে মেডিকেল নেগলিজেন্সি কেসের হুমকিও দিয়েছিলেন, কিন্তু রোমার মা আমাদেরকে বাঁচিয়েছেন। স্যার এরকম হয়নি তো? এই অর্গান ডোনেট করার জন্য এই অজয় ধর্মেশ আর গগনের ওপর রাগ করেছিল আর তারপর ওদের খুন করে দিল। হতে পারে। আচ্ছা ডক্টর, এই রুমার অর্গানস কতজন লোককে ডোনেট করা হয়েছিল? স্যার আরো দুজনকে ডোনেট করা হয়েছিল। আমাদের ওদের পুরো ডিটেলস চাই, আর রুমার অ্যাড্রেসও। হ্যাঁ স্যার। বাবু। হ্যাঁ ফ্রেডি, গাড়ির কোনো খোঁজ পেলে? কি? খোঁজো ফ্রেডি, খোঁজো, যে কোনো ভাবেই হোক ওই গাড়িটা আমাদের চাই, আর ওই ড্রাইভারকেও, যাকে কেউ দেখতে পায়নি। আমরা সিআইডি থেকে। হ্যাঁ আসুন, বসুন। সিআইডির লোকেরা এসেছেন।
সিআইডি এসছে? কি ব্যাপার স্যার? ওই রুমার সঙ্গে কানেক্টেড একটা কেসের ব্যাপারে আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। রোমা কি আপনার? ও আমার মেয়ে ছিল। আসলে ব্যাপারটা হলো যে রোমার অর্গানগুলো যে 4 জন লোককে দেওয়া হয়েছিল তাদের মধ্যে 2 জন, ধর্মেশ আর গগন, এরা 2 জন খুন হয়েছে। কি? আমি জানি কে মেরেছে। কে মেরেছে? স্যার আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও তো এইরকমই বলে। এমনি বলছে তার মানে? স্যার, ও আমাদের ছেলে বান্টি। রোমার মৃত্যুর পর ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। এমনি বলছি না আমি। আমি জানি কে মেরেছে। আমি মেরেছি। আমি মেরেছি। আমি মেরেছি। চুপ কর, চুপ। বান্টি, না বাবা, ভয় পেও না, একদম ভয় পেও না। তুমি কি জানো ওদের 2 জনকে কে মেরেছে? তাহলে বলো না বাবা আমাদের। এই প্রদীপে না জিন থাকে, তো আমি বলেছিলাম ওই জিনকে যে ওদের সবাইকে মেরে দাও। জিন মেরেছে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রদীপটাকে না এইভাবে ঘষেছি, তো এর মধ্যে জিন চলে এসেছে আর আমার বলার কারণে সবাইকে মেরে দিয়েছে। স্যার, এই প্রদীপটা রোমা ওর জন্মদিনে ওকে দিয়েছে। ও তবে থেকে আজ পর্যন্ত এটাকেই নিয়ে ঘুরে বেড়ায় আর এর সাথেই কথা বলে। খুব ভালোবাসতো ওকে রোমা। রোমা দিদি বলেছিল যে আমি যদি জিনের থেকে চকলেট চাই না, ও আমাকে চকলেট দেবে, উপহার চাইলে উপহারও দেবে, খেলনাও দেবে। তো আমি এই জিনকে বললাম যে আমার রোমা দিদিকে এনে দাও। জিনটা না শুধুমাত্র রোমা দিদির অর্গান কালেক্ট করছে। যেসব লোকেরা রোমা দিদির অর্গান নিয়েছিল না, ওদেরকেই মারছে। আমার বলাতেই মেরে দিচ্ছে সবাইকে। আরে আমার কারণে আচ্ছা, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, কান্না বন্ধ করো। আর তাছাড়া তুমি তো কিছু করোইনি, জিন মেরেছে তোদের। আপনি বুঝতে পারছেন না, জিনটা আমার কথাতেই মারছে সবাইকে। জিনের দোষ নেই। স্যার, এর হয়ে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, আমরা বুঝতে পারছি। দিয়া আমায় একটা কথা পরিষ্কার করে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় ওই আপনার মেয়ের হবু স্বামী এইসব করতে পারে? জানি না স্যার, রোমার সেই অর্গান ডোনেট করার সময় থেকে আজ পর্যন্ত আমরা ওকে কখনো দেখিনি। আমি শুনেছি যে ও অর্গান ডোনেটের বিরুদ্ধে ছিল। হ্যাঁ স্যার, ও রোমাকে খুবই ভালোবাসতো, তাই অর্গান ডোনেট করার বিরুদ্ধে ছিল। ঠিক আছে, আমরা যাচ্ছি, যদি দরকার পড়ে আবার আসবো। ওকে স্যার। আপনারা নিজেদের সামলান। আর আমাদের ওই অজয়ের খোঁজ নিতে হবে, ও কোথায় আছে। এরকম আবার হয়নি তো যে অদৃশ্য আত্মা সেজে ওই খুনগুলো করে যাচ্ছে? স্যার, এই ধরনের লোকেদের তো তখনই ধরতে পারবো যখন ও কিছু করবে, অ্যাকশনে থাকবে। আর স্যার, এই রুমা ও আরো 2 জনকে অর্গান ডোনেট করেছিল, একজন মিসেস অবন্তিকা আর একজন মিস প্রিয়া। স্যার, অবন্তিকার বাড়িতে তালা আর ওর ফোনও আনরিচেবল বলছেন, মনে হচ্ছে বাইরে গিয়েছে। ওর যে পিএ আছে তার প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে, ও ভালোই আছে। আর সাদা গাড়ির ব্যাপারে কি জানতে পেরেছো? ফ্রেডি খোঁজ নিচ্ছে ওই গাড়ির ব্যাপারে।
গাড়ি পেয়ে গেছি। বস, এই কেসটা একটা বিশেষ ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে সেটা বলে ফেলো। আরে বলছি তো ভাই, এই দুটো খুনই কোনো জিন করেনি। এটাই তোমার বিশেষ কথা? দেখো, এই বিশেষ ব্যাপারটা আমি জানি। এই খুন কোনো জিন করেনি, এই খুন কোনো মানুষে করেছে। এবারে বলো, খুনটা ওই গাড়িতে বসে থাকা অদৃশ্য কোনো লোক কিভাবে করেছে সেটা আমাদের বলো। আরে সেইটাই বলছি, নিশ্চয়ই কেউ ছিল গাড়িতে, নিশ্চয়ই কেউ ছিল যে ধর্মেশকে গুলিটা করেছে। কিন্তু কি করে ডক্টর? আর কে? দয়া, এই দুটো খুন খুব প্ল্যান করে করা হয়েছে, কারণ দুটো খুনই মেডিকেলি খুব অ্যাকিউরেট। খুনি যেই হোক, সে মেডিকেল সায়েন্স খুব ভালো করে জানে। আমি বলছি, এসো। ধর্মেশের পেটের মধ্যে লিভারের ওপর কিছু কালো কালো জিনিস দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা কি? এগুলো বারুদের ছোট ছোট টুকরো বস, নিশ্চিতভাবে। কিন্তু ডক্টর, এতে কি করে আমরা জানতে পারবো যে খুনি মেডিসিনের ব্যাপারে জানে? দয়া, কোনো মানুষের পেটে গুলি লাগলে সঙ্গে সঙ্গে মরে যায় না, রাইট? রাইট। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তোমাকে বলেছিল যে ধর্মেশের মৃত্যুটা গুলি লাগার কারণেই হয়েছে। হ্যাঁ। আসলে হয়েছে কি বস, কেউ জেনে বুঝে ধর্মেশের পেটের নিচের দিকে নিশানা করে গুলি চালিয়েছে, যার কারণে ও লিভার ড্যামেজ হয়ে গেছে, ওর নার্ভগুলো ফেটে গেছে, আর খুব রক্তপাত শুরু হয়, আরো মারা গেছে। জেনে বুঝে কেউ ওইখানে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল। আর এই ব্যাপারটা মেডিকেলি এক্সপার্ট লোকই জানতে পারে। আর স্যার, এই গগনেরও হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল, আর আপনি বলেছিলেন যে মরার আগে ও কিছু বলার চেষ্টা করছিল, যে ওর হার্টটা ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে। ওটা নর্মাল হার্ট অ্যাটাক ছিল না। তাহলে কি ছিল? ওর হার্টবিটটাকে কোনো স্টিমুলেটিভ দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো সাধারণ স্টিমুলেটিভ নয়, এটা খুব শক্তিশালী স্টিমুলেটিভ। এটা হার্টবিটকে খুব বাড়িয়ে দেয় আর হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওকে জিটা অ্যাম্ফিটামাইন দিল কি করে? এই মেডিসিনটা ওর শরীরে ঢুকলো কি করে? বস, এটা জানতে এখনো বাকি আছে যে এই স্টিমুলেটিভ ওরালি দেওয়া হয়েছিল না ইনজেকশনের মাধ্যমে। তার মানে দয়া এই খুনি মেডিসিনের ব্যাপারে খুব ভালো রকম জানে। কোনো ডাক্তার, নার্স, প্যারামেডি নাকি ব্লু হেলথ কেয়ার হসপিটালের কেউ না তো? অর্গান ট্রান্সপ্ল্যান্টের জন্য 3 রকমের লোক আসে। একজন আসে অর্গান যে দেয়, মানে ডোনার। আরেকজন হলো যে অর্গান নেয়, আর তৃতীয় হলো যে অর্গানের জন্য অপেক্ষা করে, রোগী। আবার এমনটা হয়নি তো যে কোনো রোগীর আত্মীয় স্বজন বা বাড়ির লোকেরা এই পুরো খুনের ঘটনা ঘটাচ্ছে? হতে পারে স্যার। একটা কাজ করি আমরা দয়া, শহরে যতগুলো মেডিকেল শপ আছে সেখানে গিয়ে খোঁজ করি যে গত 24 ঘন্টায় কেউ জিটা অ্যাম্ফিটামাইন কিনেছে কিনা। আর তাছাড়াও আর ওই ব্লু হেলথ কেয়ার হসপিটালেও গিয়ে খোঁজ নাও যে ওদের ফার্মেসি থেকে ওই ওষুধটা কেউ এর মধ্যে কিনেছে কিনা। বাই বাবা। আরে মা, কোথায় যাচ্ছ মা? আমি বারণ করেছি না? আমি তোমাকে বলেছি না কয়েকদিন বাড়ি থেকে বেরিও না? বাড়িতে বসে বসে বোর লাগছে আরে বাবা। সিআইডি বলেছে ওদের কথা শুনতেই হবে। যদি ওরা ওদেরকে মারতে থাকে যাদের রোমার অর্গান দেওয়া হয়েছে, তাহলে তোমাকেও ছাড়বে না মা, তোমাকেও ছাড়বে না। কয়েকটা তো দিনের ব্যাপার, জাস্ট কয়েকটা দিনের ব্যাপার। সিআইডি ওদের খুঁজে বের করবে। আসুন স্যার। কোনো খবর পাওয়া গেল ওদের? এখনো পর্যন্ত পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবো। আমরা একটা কাজ করি, রিয়াকে আমরা কোনো সেফটি হাউসে নিয়ে যাচ্ছি ওর সেফটির জন্য। ঠিক আছে স্যার। হ্যাঁ পুরবি। স্যার, এই রোমার অর্গান যে চতুর্থ পেশেন্টকে ডোনেট করা হয়েছিল তার নাম অবন্তিকা, মেলবর্নে গিয়েছিল। মেলবোর্নে? ও ইন্ডিয়াতে কবে ফিরবে? ওর ফ্যামিলির কথা অনুযায়ী ও অন দ্য ওয়েতে আছে, কালকে ফ্লাইটে উঠেছে। যদিও কালকে ফ্লাইটে ওঠে তাহলে নিশ্চয়ই আজকেই চলে আসবে। ওকে ফোনে পাচ্ছি না। ফোন বন্ধ আসছে। ওর কিছু হয়নি তো? জানি না স্যার। ও থাকে কোথায় কিছু জানতে পেরেছো?
হ্যাঁ স্যার, ও এখানে দেয়সারে থাকে, ওর বাড়ি যাচ্ছি, 1 ঘন্টায় পৌঁছে যাব। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওখানে পৌঁছো, ততক্ষণ আমরা রিয়াকে সেফ হাউসে রেখে ওখানে যাচ্ছি, ঠিক আছে? ইয়েস স্যার, গট আন্ডারস্ট্যান্ড। একটা কথা মাথায় ঢুকছে না, যদি সত্যিই জিন না থাকে তাহলে গাড়িটা কে চালাচ্ছিল, আর ওই ধর্মেশকেই বা মারলো কে? দেখো ফ্রেডি, এটা জেনে রাখো এসব জিন টিন কিছুই হয় না। আর এই কাজ যে মানুষ করছে তার খুব কাছেই আছি আমরা। কিন্তু চলন্ত গাড়িতে কেউ কিছু তো দেখে থাকবে, মানে ড্রাইভারকে গাড়ি চালাতে। আর ওর গুলিও করার ছিল, এই ড্রাইভিং সিটে লুকানোর জায়গাটা কোথায়? কি বললে তুমি সারিকা? লুকোনোর জায়গা? লুকোনোর জায়গা? সালুখে, হ্যাঁ কি ভাই? দুটো সিট খুব ভালো করে দেখো, দেখো কিছু বুঝতে পারো কিনা। হ্যাঁ ভাই, তফাৎ আছে, এটার সঙ্গে ওটা তফাৎ আছে। আছে তো। সব থেকে মজার ব্যাপার এই প্যাডিং, আর এই দেখো এই সিট কভারের বড় প্যাচটা দেখো, হ্যাঁ এখানে লাগানো হয়েছে। আর এই দেখো কতটা ঢিলে, এতটা ঢিলে কেন? ড্রাইভার এর ভেতরে ঢুকে বসেছিল, ও পুরো এর ভেতরে ঢুকে বসেছিল আর এখান থেকে সবকিছু দেখছিল। এরকম একটা সিট কভার দেখে কিভাবে বুঝবে যে ভেতরে একটা লোক আছে? একে বলে হিউম্যান ক্যামোফ্লাজ। ভীষণ চালাক, ভীষণ চালাক। বান্টিকে গিয়ে বলা উচিত যে ওর ওই জিন কোনো খুন করেনি, ওর জিনটা নির্দোষ। বেচারা বাচ্চাটা খুব টেনশনে আছে। আরে তুমি কাউকে কিছু বলনি তো যে আমরা এখানে এসেছি? স্যার, আপনি যা যা বলেছেন আমি ঠিক তাই করেছি। ডক্টর আর ওই ম্যাডাম অফ ডিউটিতে রয়েছেন, আর একজন তো কাজের জন্য বাইরে গেছেন, আর বাকিরা তো এই রুমের দিকে আর আসবেনই না। আচ্ছা, ওই অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট যে ওয়েটিং এ ছিল, ওর লিস্ট কোথায়? স্যার, সমস্ত প্রিন্ট আউট রয়েছে, আমি ডক্টর বাবুর কম্পিউটার থেকে এটা বের করে এনেছি। স্যার, এই দেখুন, এই ফার্মেসি থেকে কাল সকালে ডক্টর রমেশের নামে একটা হার্ট স্টিমিউল ইস্যু হয়েছিল, সিটামফিটামাইন। পুরো র্যাকেটের পেছনে ডক্টর রমেশের হাত নেই তো? হতে পারে স্যার, এই কেসটার ক্ষেত্রে সব হতে পারে স্যার। পঙ্কজ, ডক্টর রমেশ না হয়ে আরো অন্য কেউ তো হতে পারে। এই দেখো, এই যে পেশেন্ট আছে ওয়েটিং লিস্টে, আর ওর রেকমেন্ডেশন আছে এই লোকটার। এমন মনে হচ্ছে যে এর কোনো আত্মীয়ের অর্গানের প্রয়োজন ছিল। একটু খোঁজ করো এই অর্গানটাও পেয়েছিল কিনা। আপনি তো আমাদের মনের বোঝাটা একেবারে হালকা করে দিলেন, না হলে আমরা দুজন তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। স্যার, জবে থেকে জানতে পেরেছি যে রোমার অর্গানস যাদের যাদের দেওয়া হয়েছে তাদের খুন হচ্ছে, এটা জেনে আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম। স্বাভাবিক। আচ্ছা, বান্টি কোথায়? আমি ওর সঙ্গে দেখা করতে চাই। আমি ওকে বলতে চাই যে ওর জিন কোনো কিছু করেনি। ছোট্ট বাচ্চা টেনশন করছে। স্যার, জবে থেকে আপনারা বান্টির সাথে দেখা করে গেছেন, সেদিন থেকেই আমরা ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো নিজের ঘরের বাইরেই বেরোচ্ছে না, আর কারোর সাথে কথা বলছে না স্যার। আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করি কথা বলার। ওই রুমেই আছে তো? হ্যাঁ পূরবী। স্যার, এই 3য় মে প্রিয়া যাকে অর্গান ডোনেট করা হয়েছিল তাকে সেফ হাউসে রাখা হয়েছে। গুড। কিন্তু 4 মে অবন্তিকা, ওর প্রাণ সংশয় আছে, ওর ফোন বন্ধ আসছে। ওর সামনে বিপদ।
ও থাকে কোথায়? আমি পৌঁছে যাচ্ছি ওখানে, অ্যাড্রেসটা পাঠাও। স্যার 74 জিএ পার্ক দেয় স্যার। 74 GA পার্ক, দহিসর। রবি, এটা তো ভালো হয়েছে যে আমি বড়ি ভ্যালিতে রোমাদের বাড়িতে আছি। আমি ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, স্যার অভিজিৎ স্যার বেরিয়ে পড়েছেন, অন দ্য ওয়ে। ঠিক আছে, আমিও যাচ্ছি। ওকে বান্টি, বান্টি বাবা, বান্টি। আরে বান্টি কোথায় গেল? বান্টি কোথায়? ও তো রুমে নেই। এখানেই তো ছিল বান্টি, কোথায় চলে গেল? হে ভগবান, আমার ছেলেটা গেলটা কোথায় এই বান্টি? যখন থেকে এসেছি তখন থেকে ফোন অফ হয়ে আছে। জানি না কে কে কল করেছিল। এই সময় আবার কে এলো? হ্যাঁ, আপনি কে? তুমি অবন্তিকা? হ্যাঁ, আমি অবন্তিকা। এদিকে এসো। দেখো, আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? আর এখানে তোমার প্রাণের ঝুঁকি আছে, কেউ তোমাকে খুন করতে চায়। আমাকে কেন কেউ মারতে চাইবে? দেখো, রোমা যাদেরকে অর্গান ডোনেট করেছিল তাদেরকে কে তুমি? আর আমাকে কেন মারতে চাইছো? সোসাইটি থেকে লোভী আর সুবিধেবাদী মানুষদের সরিয়ে দিচ্ছে। অনেক টাকা দিয়ে কিডনি নিয়েছিলি না? জিন, জিন, তুমি তুমি দাঁড়াও। তুমি তুমি এইভাবে রোমান দিদিকে নিয়ে আসতে পারবে না। মেরো না ওকে। তুমি চলে এসো, এর মধ্যে চলে এসো। জিন, তাড়াতাড়ি চলে এসো প্লিজ। মেরো না ওকে। জিন, 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 এসো না। জিন, পুরবি, 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 জল। পুরবি, 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 পুরবি। স্যার, স্যার, অবন্তিকা কোথায়? হ্যাঁ স্যার অবন্তিকা। দেখো তো, তুমি ঠিক আছো? বসো। আরে স্যার, স্যার মরে গেছে তো। কি করে হলো এসব? স্যার জানি না স্যার, পিছন দিক থেকে কেউ, স্যার আমি মুখটা দেখতে পাইনি। এখানে বান্টি এসেছিল? না স্যার, ও তো আসেনি। না, বান্টি ছিল এখানে। এই দেখো, এই দেখো। স্যার তার মানে খুনি বান্টিকে সাথে নিয়ে গেছে। স্যার কি করে জানবো যে কোথায় নিয়ে গেছে? ডক্টর রমেশ আর ও স্টাফেদের কোন দিকে আছে ফেডরিক? স্যার লেফট, লেফট। স্যার এইখানে, এইখানটাই। এই দেখুন। আরে স্যার, এটা ডক্টর রমেশের ফোন। ডক্টর রমেশের ফোন? ডক্টর রমেশ স্যার, কোথায়? এটা নয় তো যে আমাদেরকে বোকা বানানোর জন্য ফোনটা এখানে ফেলে অন্য কোথাও পালিয়ে গেছে? স্যার, ফোনে ইনসোল্যাব আছে স্যার। ইনসোল্যাব মানে? ইনসোল্যাব মানে হলো স্যার, জুতোর যে সোল থাকে তার ভিতরে চিপ ঢোকানো যায়, যেটা আপনার মোবাইলের সঙ্গে কানেক্টেড। তাই আমরা জানতে পারবো যে উনি কোথায় আছেন। বলো কোথায় আছে? স্যার দেখুন, এই আশেপাশে কোথাও আছে, 1 কিলোমিটারের মধ্যে। গিয়ে দেখি। ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, বললাম না দাঁড়াতে। দাঁড়াও, দাঁড়াও, আমি জ্বালিয়ে দেবো কিন্তু। এই, দাঁড়া, একদম নড়বি না। তোমার বউ ওই লিস্টে ছিল না? অর্গান ট্রান্সপ্লান্ট ওয়েটিং লিস্টে। আরো মারা গেছে। এ খুন করেছে আমার স্ত্রীকে। ডক্টর রমেশ মেরেছেন? হ্যাঁ স্যার। স্যার, স্যার মিথ্যে কথা বলছে স্যার। স্যার ও একজন পিশাচ স্যার।
লোভী, টাকার জন্য সবকিছু করতে পারে। ও একটা দানব স্যার। ও যদি চাইতো তাহলে আমার স্ত্রীকে বাঁচাতে পারতো। যেটা বলার ঠিকঠাক বলো, কি বলতে চাইছো তুমি? স্যার, রোমার অর্গ্যান আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারতো স্যার। স্যার, ও কথাও দিয়েছিল বেশি টাকা নিয়ে ওই অর্গ্যান অন্য কাউকে দিয়ে দিয়েছে স্যার। মিথ্যে কথা বলছে স্যার। মিথ্যে বলছি? বিশ্বাস করুন স্যার, টাকার জন্য ও কত নিরীহ মানুষের প্রাণ পর্যন্ত নিয়েছে। ডক্টর রমেশ, টাকার জন্য তুমি নিজের পেশার সঙ্গে বেইমানি করেছো। তুমি মানুষের জীবন নিয়ে খেলেছো তুমি। ওরা কি দোষ করেছিল যারা অর্গান নিয়েছিল? হ্যাঁ, ওদের কেন মারলে? স্যার, ওই লোকগুলো আমার স্ত্রীকে মারার জন্য সমান দায়ী ছিল স্যার। যারা বেশি টাকা দিয়ে নিজেদের নাম্বার এগিয়ে নিয়ে এসেছিল স্যার। আর আমাদের মতো গরিব লোক নিজের নাম্বারের অপেক্ষা করতে করতে মারা যায়। সেই জন্য আমি এদের সবাইকে মেরে দিতে চেয়েছিলাম। এই জন্য আমি খুন করতে চেয়েছিলাম স্যার। ডক্টর প্রতীক, এটা তুমি কি করলে? তোমার সঙ্গে বেইমানি করেছে বলে তুমি 3 জন নিরীহ লোকের প্রাণ নিলে। বিরাট ভুল করেছো তুমি। আচ্ছা, ওই 3 জন নিরীহ লোকের প্রাণ নিয়ে তুমি কি তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো? পাওনি তো? আরে তুমি তো একজন ডাক্তার। ডাক্তার মানুষ